আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো ফিলিস্তিনের প্রতি সমর্থন, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ। ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ শিবির স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলি কোম্পানি এবং ইসরায়েলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আনাদুল এজেন্সি। এরপর জানাবো কোরবানি তো দূরের কথা, ঈদে ন্যূনতম মাংস জুটবে না গাজাবাসীর কপালে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। দীর্ঘ এই সময় প্রাণ হারিয়েছে 54,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও লাখখানেক। ইসরায়েলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে রুদ্ধ করে দেওয়া হয়েছে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথও। এবারে জানাবো পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের নিবন্ধ, নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 3 সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পরেই স্বীকারোক্তিতে ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ততা প্রকাশ করে তিনি বলেছেন, ভারতের বিমান হারানোর পেছনে নরেন্দ্র মোদী সবথেকে বড় ভূমিকা পালন করেছে। সমস্ত দায়ভার প্রেসিডেন্টের এবং ভারতের নরেন্দ্র মোদী সরকারের। জানাবো বেলুস্তান নিয়ে কড়া বার্তা পাকিস্তান সেনাবাহিনীর, ভারতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কখনোই দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও টিভি। এবং সর্বশেষ জানাবো নিজের গুম নিয়ে অবশেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আজ এ বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনের প্রতি সমর্থন, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ। ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সোমবার বিক্ষোভ শিবির স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলি কোম্পানি এবং ইসরায়েলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি কলেজে বিখ্যাত নিউটন টি এর নিচে বিক্ষোভ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ এরিয়াটিকে দৃষ্টিতে রাখার জন্য কাঠ ও টারপলিন দিয়ে আড়াল করে রাখে। এরপর শিক্ষার্থীরা তাদের তাঁবু নিকটবর্তী সেন্ট জনস কলেজে স্থানান্তরিত করে। আনাদুলের সঙ্গে কথা বলতে গিয়ে হ্যানকক ডেভিস নামে পরিচিত একজন বিক্ষোভকারী দাবি করেছেন, ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসে বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ পাউন্ড বিনিয়োগ করেছে। ডেভিস বলেছেন, ট্রিনিটি কলেজ উচ্ছেদের নির্দেশ দিয়েছে কারণ তারা আমাদের দাবি বুঝতে পারে না। তাদের একমাত্র প্রতিক্রিয়া হলো দমন। তারা তাদের আর্থিক লাভের উৎসের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও বলেছেন, এখনকার লোকেরা বিদেশে গণহত্যা থেকে লাভবান বা সমর্থনকারী প্রতিষ্ঠানের পাশে থাকতে চায় না। কাল হিসেবে নিজের পরিচয় দেওয়া আরেক বিক্ষোভকারী সমস্ত কেমব্রিজকে কিংস কলেজ অনুসরণ করার আহ্বান জানান, যেটি শিক্ষার্থীদের দাবির প্রতিক্রিয়ায় তাদের বিনিয়োগ অংশীদারিত্বে পর্যালোচনা শুরু করেছে। কোরবানি তো দূরের কথা, ঈদে
ন্যূনতম মাংস জুটবে না গাজাবাসীর কপালে। প্রায় ২ বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা দীর্ঘ এই সময় প্রাণ হারিয়েছে ৫৪,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও লাখখানেক। ইসরায়েলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, কড়াকড়ি আরোপ করে রুদ্ধ করে দেওয়া হয়েছে খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশপথও। এই কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদুল আজহায় গাজায় কোরবানির কোনো পশুই ঢোকানো সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে কোরবানি তো দূরের কথা, সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরো মাংস জুটবে না। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, চলমান যুদ্ধ এবং অবরোধের ফলে গাজায় ঈদুল আজহার আমেজ একেবারে নিঃশেষ হয়ে গেছে। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২ মার্চ থেকে অঞ্চলটিতে কঠোর অবরোধ জারি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা যুদ্ধাবস্থায় দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপন করছে, কিন্তু ইসরায়েল খাদ্যকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। গাজার বাসিন্দা আবু হাতিম আল জারকা সীমিত সুযোগে কিছু পশুপালন করলেও তা চাহিদার তুলনায় নগণ্য। তিনি জানান, ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় কোনো পশু প্রবেশ করতে পারেনি, এমনকি নিজের পশুগুলোর জন্য প্রয়োজনীয় পানি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি। আল জারকা বলেছেন, গাজায় এখন যে পরিমাণ পশু রয়েছে তা কোনোভাবে সবার জন্য পর্যাপ্ত নয়। এছাড়াও দাম এত বেশি যে যা সাধারণ মানুষের পক্ষে তা কেনা অসম্ভব হয়ে পড়েছে। অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের এখন মৃত্যু ছাড়া উপায় নেই। পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের নিবন্ধ, নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে। ৩ সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকারের পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ততা প্রকাশ করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলি আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে ২০২৫-এ অপারেশন সিন্দুর ব্যর্থতা ভারতের মিথ্যা এবং ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দিয়েছে। মোদী কেবল একজন ব্যক্তি নয়, তিনি ভারতের শাসক দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিল। পরবর্তীতে এর প্রবক্তারা কোনো দায় স্বীকার করেনি। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, ১৯৪৮ সালে জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত হন। গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সদস্য ছিলেন, যা বর্তমানে বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে। গডসে দাবি করেছিলেন যে তিনি RSS ছেড়ে দিয়েছেন, কিন্তু একটি সাম্প্রতিক BBC তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছেড়ে যাননি। বহু বিজেপি নেতা গডসেকে দেশপ্রেমিক ও মাটির সন্তান বলে প্রশংসা করেন। এটি এমন নেতাদের সম্পর্কে কি বলে যারা তাদের বাপুয়ের হত্যাকারীকে প্রশংসা করে? অর্থাৎ নরেন্দ্র মোদীও সেই হিন্দুত্ববাদীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যা পুরো ভারতবর্ষের জন্যই অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। অতিরিক্ত হিন্দুত্ববাদী কিভাবে রাষ্ট্রকে ধ্বংস করে সে বিষয়টি তিনি ফুটিয়ে তুলেছেন। নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ। নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছে বিএনপি নেতা এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আজ শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ দেন সালাউদ্দিন। শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP AKM শহীদুল হক, বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম। তবে এই গুম হওয়া নিয়ে তিনি শেখ হাসিনার ভাই তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। তবে কি কারণে তিনি অভিযোগ দায়ের করেননি সেটিও রহস্যজনক। এছাড়াও কেন এতদিন পর তিনি অভিযোগ দায়ের করলেন, তাহলে বিগত প্রায় ৭ থেকে ৮ মাস তিনি কি করেছেন সেটিও স্পষ্ট করেননি বিএনপি নেতা। সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী। ২০১৫
সালের শুরুর দিকে সালাউদ্দিন অপহৃত ও গুম হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। অনেকেই মনে করেন এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিনকে ভারতের শিলংয়ে পাঠাতে বাধ্য করেছিল। এর আগে গত বছরের 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় গণমাধ্যমকে তিনি বলেছেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যায় ক্ষোভও জানান সালাউদ্দিন আহমেদ।